স্টুডেন্টস, নেক্সট আমরা তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স সম্বন্ধে আলোচনা করব। ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে কোনো স্থানে যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে তার জ্যামিতিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এটা কিছু রেখা যার সাহায্যে আমরা ওই স্থানের বা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করি। তো সেটাকে কিভাবে আঁকা হয় সেটা আমাদের এখন জানতে হবে। কোনো স্থানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড যদি কোনো স্থানে থাকে এবং সেই ফিল্ডের মধ্যে একটা পজিটিভ আধানকে, যেটা বিচ্ছিন্ন, অর্থাৎ এর ওপর পারিপার্শ্বিক কোনো কিছুর কোনো ফোর্স নেই, এরকম আধানকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেটা যে পথে গমন করে সেই পথটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা। এটা বোঝার জন্যে আমি ধরছি এই যে ফিল্ডটা আমি এঁকেছি সেটা একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান দ্বারা তৈরি হয়েছে। এটা বোঝার জন্যে এই যে ফিল্ডটা আমি এঁকেছি সেটা ধরছে একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান দ্বারা তৈরি হয়েছে। তাহলে খুব সিম্পল, আমরা যদি এখানে কিউ আধানকে রাখি, পজিটিভ কিউ আধানকে, তাহলে এই প্লাস আধান একে বিকর্ষিত করবে, বিকর্ষণ করবে এবং এ আকর্ষণ করবে। তাহলে ক্রমাগত নেগেটিভ আধানের দিকে যেতে থাকবে এবং নেগেটিভ আধানের গায়ে গিয়ে পড়বে। তাহলে এই যে পথটায় ও গেল পজিটিভ থেকে নেগেটিভে, তাহলে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ড লাইন, এই বিন্দুগামী। যদি এখানে ছাড়তাম তাহলে ওইভাবে যেত, যদি এখানে ছাড়তাম তাহলে সরাসরি যেত। তাহলে এইগুলো হচ্ছে সব ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তাহলে এর গতির দিকটা আমাকে দেখিয়ে দিতে হয়, এইভাবে যাচ্ছে। তাহলে যে সংজ্ঞাটা আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড লাইন্সে, যে বিচ্ছিন্ন একটা পজিটিভ আধানকে ছাড়লে যে পথে যায় সেটা ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা। তাহলে এবার তার বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে দেখব। এছাড়াও কিছু এর বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখব এবং ব্যাখ্যা করব। প্রথম যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা খেয়াল করো। আমরা দেখলাম যে একটা পজিটিভ আধানকে যদি ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দিই, সে পজিটিভ আধান থেকে স্টার্ট হয়ে নেগেটিভ আধানে শেষ হয়। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে শুরু হয়ে নেগেটিভ আধানে শেষ হয়। এভাবেও যেতে পারে, এভাবেও যেতে পারে, এই ঠিক আছে। ওকে, এবং এই যে পজিটিভ আর নেগেটিভ আধান দুটো এরা মানে সমান হয়। এটা যদি প্লাস ক্যাপিটাল কিউ হয় তাহলে এটা হবে মাইনাস ক্যাপিটাল কিউ। তাহলে তড়িৎ বলরেখাগুলো সমপরিমাণ ধনাত্মক আধান থেকে শুরু হয়ে সমপরিমাণ ঋণাত্মক আধানে শেষ হয়। যদি আমার কাছে একটা ফিল্ড থাকে শুধুমাত্র একটা ধনাত্মক আধান দ্বারাই সৃষ্টি হয়েছে, তাহলে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, এটার দ্বারাই শুধু ফিল্ডটা সৃষ্টি হয়েছে, তাহলে এইখানে যদি আমি কিউ আধানটাকে এখন ছেড়ে দিই তাহলে এর দ্বারা সরাসরি বিকর্ষিত হবে। এর আশেপাশে তো আর কোনো আধান নেই যে ওকে টানবে। তাহলে বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো ওই ধনাত্মক আধান থেকে শুরু হয়ে অসীমে গিয়ে শেষ হবে। আমরা ধরে নেব অসীমে আর একটা মাইনাস ঋণাত্মক আধান রয়েছে, আশেপাশে তো কিছু নেই। 3 নম্বর, একই জিনিস যদি বলি ঋণাত্মক আধানের ক্ষেত্রে, তাহলে ঋণাত্মক আধান যদি ফিল্ড ক্রিয়েট করে, এই ফিল্ডটা তৈরি হয়েছে শুধু ঋণাত্মক আধান দ্বারা, এখানে আশেপাশে আর কোনো আধান নেই। তাহলে প্লাস কিউ যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে ও দ্বারা আকর্ষিত হবে, তাহলে এর দিকে আসবে। এখানে যদি ছেড়ে দিই আকর্ষিত হবে, এখানে যদি ছেড়ে দিই আকর্ষিত হবে। তাহলে আমরা বলবো একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখাগুলো অসীম থেকে সৃষ্টি হয়ে ওই ঋণাত্মক আধানে শেষ হয়। 4 নম্বর, তড়িৎ বলরেখাগুলো বদ্ধ লুপ কখনো সৃষ্টি করে না, বদ্ধ লুপ সৃষ্টি করে না। খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তড়িৎ বলরেখার, বদ্ধ লুপ সৃষ্টি করে না। খেয়াল করো, তড়িৎ বলরেখা যদি বদ্ধ লুপ ক্রিয়েট করে তাহলে এখানে আমরা জানি তড়িৎ বলরেখাগুলো পজিটিভ আধান থেকে শুরু হয়ে সমপরিমাণ পজিটিভ আধান থেকে শুরু হয়ে সমপরিমাণ নেগেটিভ আধানে শেষ হয়। তাহলে এখান থেকে বলরেখাগুলো ঘুরে এসে ঠিক এখানেই শেষ হতে হবে। তাহলে একই স্থানে একটা পজিটিভ একটা নেগেটিভ সমপরিমাণ আধান থাকতে হবে বদ্ধ লুপ হতে হলে। তাহলে সেটা তো পসিবল নয়, কারণ সমপরিমাণ
ধনাত্মক আর ঋণাত্মক আধান একে অপরকে কী করবে, নষ্ট করে দেবে, নিউট্রাল করে দেবে। তাহলে এটা পসিবল নয়, এই জন্য তড়িৎ বলরেখাগুলো বদ্ধলূপ হয় না। 5 নম্বর, তড়িৎ বলরেখাগুলো কোনো পরিবাহী তলকে সর্বদা লম্বভাবে ছেদ করে। এর প্রমাণটা আমরা পরের সেশনে দেখব, বিভব যখন পড়ব তখন। ভীষণ ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য, তড়িৎ বলরেখাগুলো পরিবাহী তলকে সর্বদা লম্বভাবে ছেদ করে। ফর এক্সাম্পল, এটা ধরো একটা পরিবাহী গোলক, যদি এটা পজিটিভ আধানে আহিত হয় তাহলে তড়িৎ যে বলরেখাগুলো, এটা যদি সেন্টার হয় তাহলে এই সেন্টার থেকে দূরের দিকে বেরিয়ে যাবে, যেটা এই ব্যাসার্ধ অভিমুখী হবে। তার মানে এই তলের সাথে এই যে তল, এই যে তল, এই যে তল, তলের সাথে লম্বভাবে থাকবে। খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য। নেক্সট যদি আমি বলি আরও কয়েকটা ছবির সাহায্যে, এটা যদি একটা পরিবাহী তল হয় এবং এর থেকে যদি বলরেখা বের হয়, তাহলে খেয়াল করো এই যে তলটা, এখানে বলরেখাগুলো এইভাবে যাবে, এখানে বলরেখা এভাবে যাবে, এখানে বলরেখা এইভাবে যাবে, যাতে তলের সাথে লম্বভাবে যায়। যেখানে আমি তল আঁকি না কেন সেখানে নিশ্চয়ই পরিবাহী তলকে বলরেখাগুলো লম্বভাবে ছেদ করবে, মাথায় রাখতে হবে আমাকে। 6 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, তাহলে ইলেকট্রিক যে ফিল্ড লাইন্স আমরা দেখলাম, এই যে প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে শেষ হচ্ছে, এটা হলো বা এটা হলো, তাহলে খেয়াল করো আমি যদি বলি এই বিন্দুতে যে আহিত কণাটা পজিটিভ যে কিউ আধানটা প্লাস কিউ, ওকেই তো ছেড়েছি, সেটা এই প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে গতির দিক কোনটা? নিশ্চয়ই এটা। এই বিন্দুতে গতির দিক কোনটা? এটা। এই বিন্দুতে গতির দিক কোনটা? এটা। তাহলে নিশ্চয়ই এই বিন্দুতে ওর উপর ফোর্সটা পড়েছে ওই দিকে, এই বিন্দুতে ফোর্সটা পড়েছে এদিকে, এই বিন্দুতে ফোর্সটা পড়েছে এদিকে। তাহলে এই বিন্দুতে ফোর্স এফ ইকুয়াল টু কিউ ক্যাপিটাল ই, ভেক্টর যদি লিখি তাহলে কিউ ক্যাপিটাল ই ভেক্টর। তাহলে এই বিন্দুতে এফ এর যা ডিরেকশন, ই এরও তাই ডিরেকশন। এই বিন্দুতে এর ডিরেকশন এটা, এই বিন্দুতে এর ডিরেকশন এটা, এই বিন্দুতে যদি বলি তাহলে এটা, এই বিন্দুতে এটা, এইভাবে চলছে। তাহলে আমরা বলবো তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক, সেটা ওই বিন্দুতে ফিল্ডের ডিরেকশন ই ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনকে নির্দেশ করে, ই ভেক্টরের ডাইরেকশনকে নির্দেশ করে। এটা বোঝা গেল। তাহলে দেখো এর উপর বেস করে আমাদের নেক্সট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দুটো বলরেখা একে অপরকে কখনো ছেদ করে না। দুটো তড়িৎ বলরেখা একে অপরকে কখনো ছেদ করে না। যদি ছেদ করতো তাহলে দেখো এই ফিল্ড লাইন্সটা ধরে এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তাহলে এই যে যদি ছেদ করতো তাহলে এই বিন্দুতে এর ওপর একটা স্পর্শক আঁকতে পারতাম আর এর ওপরে আর একটা স্পর্শক আঁকতে পারতাম। তাহলে এইটা হতো, এই স্পর্শকটা হতো এই বলরেখার জন্য এখানে ফিল্ডের ডাইরেকশন, আর এই স্পর্শকটা এই বলরেখার জন্য এখানে ফিল্ডের ডাইরেকশন। কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা বিন্দুতে একটাই ফিল্ডের ডাইরেকশন হয় এবং তার মান হয়। তো এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টে তো সম্ভাব্য দুটো ডাইরেকশন আমি পাচ্ছি, তার মানে কখনোই দুটো বলরেখা একে অপরকে ছেদ করবে না। 7 নম্বর বৈশিষ্ট্য, যদি কোনো স্থানে দেখা যায় যে ফিল্ড লাইন্সগুলো, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফিল্ড লাইন্সগুলো কোনো বিন্দুতে বেশি ঘন, কোনো বিন্দুতে আলগা তার থেকে, তাহলে আমরা বলবো এ বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ঘনত্ব, এখানে যদি একটা ক্ষেত্রফল নিই, একক ক্ষেত্রফল, তার মধ্যে দেখো 3খানা বলরেখা চলে যাচ্ছে। এখানে যদি ওই একই ক্ষেত্রফল নিই, তার মধ্যে থেকে মাত্র 2টো বলরেখা যাচ্ছে। তাহলে সেই সেন্সে আমরা বলবো যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যদি ঘন হয় তাহলে ওই বিন্দুতে ই এর মান বেশি হবে, তাহলে ই এ ইজ গ্রেটার দ্যান ইবি। আমাদের এটা এখান থেকে জানতে হবে। 8 নম্বর, যদি কোনো স্থানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র বিরাজ করে, সুষম মিন্স এমনই ইলেকট্রিক ফিল্ড আমি নেব যে ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা বিন্দুতে ই এর মান সমান এবং দিক তাদের একই। তাদেরকে কেমন বলরেখার সাহায্যে দেখাবো সেটা একটু দেখি। সেটা হচ্ছে সমান্তরাল এবং ইকুইডিস্ট্যান্ট, এইরকম বলরেখার সাহায্যে আমরা দেখাবো। তাহলে এটা ই ভেক্টরের কে আমরা রিপ্রেজেন্ট করছি, এটা ই ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি এবং এটা সুষম ই ভেক্টর, সুষম ই, মাথায় রাখতে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা একে অপরের সমান্তরাল
এবং ইকুইডিস্ট্যান্ট লাইনের সাহায্যে দেখাবো। ইকুইডিস্ট্যান্ট মিন এটা হচ্ছে যা ডিস্ট্যান্ট হবে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স একই ডিস্টেন্স। নেক্সট আমরা তড়িৎ বলরেখার খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য দেখব, সেটা হচ্ছে যদি একটা কন্ডাক্টর আমার কাছে থাকে, অর্থাৎ পরিবাহী একটা ধরো গোলক রয়েছে আমার কাছে, তার অভ্যন্তরে কখনো তড়িৎ বলরেখা প্রবেশ করবে না। তার কারণ তড়িৎ বলরেখা সেখানেই থাকবে যেখানে তড়িৎ ক্ষেত্র থাকে। এরপরে আমরা দেখব কোনো কন্ডাক্টিং স্ফিয়ার যদি আমার কাছে থাকে তার অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, E=0 হয় অভ্যন্তরে, তাহলে এর মধ্যে তড়িৎ ক্ষেত্রের কোনো অস্তিত্ব নেই, তাই এর মধ্যে বলরেখারও কোনো অস্তিত্ব নেই। তাহলে এর ওপর বেস করে ছোটোখাটো কোয়েশ্চেন পরীক্ষা দিতে পারে। খেয়াল করো, আমার কাছে 4টে কন্ডাক্টিং স্ফিয়ার আছে, বলছে কোন ক্ষেত্রে বলরেখার বিন্যাসটা সঠিক হবে। তো প্রথমে এইটা দিয়েছে, নেক্সট তোমার ধরো দিয়েছে এইটা, থার্ড দিয়েছে এটা, ফোর্থ ধরো দিয়েছে, প্রথম থেকে দেখি। সবকটাই কিন্তু কন্ডাক্টিং স্ফিয়ার, খেয়াল রাখতে হবে। তাহলে কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় তার মধ্যে তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে এটা ইনকারেক্ট হলো। সেই অনুযায়ী এটাও ইনকারেক্ট হলো। থার্ড এরটা এখন দেখি, দেখো এটা কিন্তু ভেতরে প্রবেশ করেনি, তাহলে এটা হতে পারে, এবং এটাও ভেতরে প্রবেশ করেনি তড়িৎ বলরেখা, তাহলে এটাও হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অপশান হবে? এইটা যদি দেখি তাহলে দেখো এটা ভেতরে প্রবেশ করেনি বটে, কিন্তু এই স্থানে যদি আমি তলটাকে আঁকি, সেই তলের সাথে বলরেখাগুলো, পরিবাহী তলকে আমরা জানি লম্বভাবে ছেদ করে তড়িৎ বলরেখা, তাহলে এটাকে লম্বভাবে ছেদ করছে না, এটাকে করছে কিন্তু এটাকেও করছে না, তাহলে এটা ইনকারেক্ট হয়ে গেল। এবং এই ক্ষেত্রে খেয়াল করো, এখানে যদি তলটা আঁকে এই অ্যাঙ্গেলটা 90, এটাও 90, এটাও 90, মানে সেন্টার অভিমুখী যাচ্ছে বলরেখাগুলো, এমনভাবে টাচ করছে পরিবাহী তলকে যাতে সেন্টার অভিমুখী হচ্ছে, তাহলে এইটা হবে কারেক্ট আনসার। তাহলে এখানে তড়িৎ বলরেখা ভেতরে প্রবেশও করেনি এবং পরিবাহী তলকে লম্বভাবে তড়িৎ বলরেখাগুলো ছেদ করছে। এই নেক্সট আমরা বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অঙ্কন করে দেখাবো। প্রথম যদি বলি, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, বিচ্ছিন্ন ধনাত্মক আধান অলরেডি আমরা দেখলাম, তার থেকে বলরেখাগুলো শুরু হয় এবং অসীমে গিয়ে শেষ হয়, তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড ওর থেকে বেরিয়ে যাবে। 2 নম্বর, যদি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান হয় তাহলে অসীম থেকে স্টার্ট হয় এবং আধানে এসে শেষ হয়। 3 নম্বর, যদি সমপরিমাণ পজিটিভ এবং নেগেটিভ আধান থাকে তাহলে বলরেখাগুলো পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভে শেষ হবে। এইভাবে মানে একটা ধনাত্মক আধানকে ছেড়ে দিলে সে এই পথে নেগেটিভের দিকে যাবে। এই এগুলো সব বিন্দু আধান। 4 নম্বর, যদি সমপরিমাণ একই প্রকৃতির আধান থাকে তাহলে এটা পজিটিভ, যদি দুটো সমপ্রকৃতির একই মানের আধান থাকে তাদের ক্ষেত্রে বলরেখাটা কেমন হবে দেখো। এখানে যদি আমি পজিটিভ কিউকে ছাড়ি তাহলে এর দ্বারাও আকর্ষিত হবে না, এর দ্বারাও বিকর্ষিত হবে, মানে ও এই পথ বরাবর চলে যাবে। এই এর জন্যও এখানে যদি ছাড়ি তাহলে এর জন্য বিকর্ষিত হবে। এরকম সিমেট্রিক্যালি বলরেখা হবে দুদিকে। তাহলে এই যে রিজিয়ানটা দেখছো, এই যে রিজিয়ানে ওই যে আধানটা সে কোনো ফোর্স ফিল করবে না, তাহলে যেখানে ফোর্স ফিল না করছে সেইখানে কিন্তু কোনো বলরেখা এক্সিস্টই করবে না, বোঝা গেল? তাহলে এইটাকে আমরা বলবো উদাসীন বিন্দু, মানে এই জায়গাটা এই পজিটিভ আধান দ্বারা যা ফোর্স হবে ওর ওপরে, ওই কিউ আধানটার ওপরে,
এই পজিটিভ আধানটা দ্বারাও ওর উপর ফোর্স একই হবে এবং বিপরীতমুখী হবে, ফলে এখানটায় কোনো ফোর্স ফিল করবে না। তো এটাকে আমরা বলবো উদাসীন বিন্দু। উদাসীন বিন্দু এই। তাহলে উদাসীন বিন্দু যদি আমরা সংজ্ঞায়িত করি উদাসীন বিন্দুকে, তাহলে উদাসীন বিন্দুকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এটা দাঁড়ায় যে এই বিন্দুতে একাধিক তড়িৎ ক্ষেত্রের উপরিপাতনের ফলে, এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র আছে, এর জন্য একটা তড়িৎ ক্ষেত্র আছে, লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়েছে। তাহলে একাধিক তড়িৎ ক্ষেত্রের উপরিপাতনের ফলে কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র যদি 0 হয় সেই বিন্দুটাকে আমরা বলবো উদাসীন বিন্দু। নেক্সট আমরা আলোচনা করব তড়িৎ দ্বিমেরু সম্বন্ধে। তড়িৎ দ্বিমেরু হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে সমপরিমাণ দুটো বিপরীতধর্মী আধান স্মল ডিস্টেন্সে সেপারেটেড করা থাকে। ধরুন এটা যদি আমি বলি প্লাস কিউ, তাহলে এটা হবে মাইনাস কিউ, এবং তাদের মধ্যে ডিস্টেন্সকে সাধারণত ধরা হয় 2L। ঠিক আছে, এইটাই এই যে সিস্টেমটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। কেন 2L ধরা হচ্ছে একটু পরে তোমরা বুঝতে পারবে। এখন এই তড়িৎ দ্বিমেরুর সাথে অ্যাসোসিয়েটেড যে ভৌত রাশিটা আছে সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, সেটা এইভাবে ডিফাইন করতে হয় কোনো একটা আধানের মান ওর ইন্টু ওর মধ্যেকার দূরত্ব। তাহলে কিউব ইন্টু 2L, তাহলে 2QL হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান যত বেশি হবে সেই দ্বিমেরুটার স্ট্রেংথ তত আমরা বেশি ধরে নেব। ঠিক আছে, একাধিক যদি তড়িৎ দ্বিমেরু থাকে তাহলে সেক্ষেত্রে যার যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের স্ট্রেংথ বেশি হবে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান 2Q × L। তাহলে এটার মান যত বেশি হবে দ্বিমেরু স্ট্রেংথ তত বেশি। ওকে, তাহলে এর ইউনিট কি হবে? পি এর ইউনিট কি হবে দেখতেই পাচ্ছ, কিউ ইন্টু 2L। কিউ হচ্ছে কুলম আর ওটা মিটার, এসআইতে হচ্ছে কুলম মিটার, সিজিএসএ স্ট্যাট কুলম ইন্টু সেন্টিমিটার। মাত্রা কি হবে পি এর ডাইমেনশন হবে, কুলম হচ্ছে আই ক্যাপিটাল টি আর ওটা হচ্ছে এল। তাহলে এই হচ্ছে মাত্রা এবং একক। তড়িৎ দ্বিমেরুর স্ট্রেংথ নির্দেশক যে রাশিটা সেটা একটা ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশিটা কি এবং তার দিক কোন দিকে সেটা আমাদের এখন জানতে হবে। পি একটি ভেক্টর রাশি, যার দিক মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তাহলে এই দিকটা হচ্ছে পি এর দিক, এটাই ডিফাইন করা। ঠিক আছে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তাহলে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। ঠিক আছে, তাহলে পি কে যদি আমি ভেক্টোরিক্যালি লিখি তাহলে পি ভেক্টর উইল বি 2Q × L ভেক্টর। হোয়াট ইজ এল ভেক্টর? এল ভেক্টর আছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যে ভেক্টর। অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত 2L ভেক্টর, এই যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। তাহলে এটাকে এইভাবে লেখা উচিত কিউ ইন্টু 2L ভেক্টর। এই অর্থাৎ পি ভেক্টরের মান যে কোনো দ্বিমেরুর যে কোনো একটা আধান এবং তাদের মধ্যেকার দূরত্বের গুণফল, এবং ডিরেকশান হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এটা আমাদের জানতে হবে। এখন যদি তোমাকে কোয়েশ্চেন করে যে তড়িৎ দ্বিমেরুর মোট চার্জ কত, তাহলে কিউ নেট অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল সেটা কি হবে? সেটা হবে প্লাস কিউ মাইনাস কিউ, দ্যাট ইজ 0। তাহলে একটা ইলেকট্রিক ডাইপোলের নেট চার্জ কিন্তু 0, মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয়। দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান। আমরা সেটাকে শর্টকাটে ইলেকট্রিক ফিল্ডই বলি। ইলেকট্রিক ফিল্ড মিন্স ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এর মান বের করতে হবে। তাহলে আগে তড়িৎ দ্বিমেরুটাকে আঁকি, সেটা হচ্ছে মাইনাস কিউ, স্মল কিউই দিলাম, এটা প্লাস কিউ, যাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 2L,
এইটা হচ্ছে দ্বিমেরুর অক্ষ, মাইনাস কিউ আর প্লাস কিউকে কানেক্ট করলে যে রেখাটা হয় সেটা হচ্ছে অক্ষ। সেই অক্ষস্থিত কোনো বিন্দু, ধরো সেটাকে আমি বললাম পি বিন্দু, তাহলে সেই পি বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে হবে এবং সেই পি পয়েন্টটা এই দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর ডিস্টেন্সে আছে, স্মল আর ডিস্টেন্সে আছে আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখন এই পি বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে হয় তাহলে সেটা প্লাস কিউ এর জন্য একবার তৈরি হবে আর মাইনাস কিউ এর জন্য তৈরি হবে। প্লাস কিউ এর জন্য ফিল্ড বের করব, মাইনাস কিউ এর জন্য ফিল্ড বের করব, ভেক্টর সাম করে দেবো, আমার লব্ধি ইলেকট্রিক ফিল্ড আমি পি বিন্দুতে পেয়ে যাব। তাহলে সেইটা করার জন্যে আমি একটু পয়েন্ট দিচ্ছি, এই পয়েন্টটাকে এ বললাম, এই পয়েন্টটাকে বললাম বি, আর ওটা তো পি দেয়াই আছে। তাহলে দেখো প্রথমে আমি এই বি পয়েন্টের জন্যে, বি পয়েন্টে যে প্লাস কিউটা আছে তার জন্য পি বিন্দুতে ফিল্ডটা বের করি। সেটাকে যদি আমি বলি E1, তাহলে সেটা হবে 1/4πε0, শূন্য মাধ্যম ধরে নিচ্ছি আমি। শূন্য মাধ্যম না ধরলে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা দিয়ে গুণ করে দেবো ε0কে। তাহলে কাপ্পা পরাবৈদ্যুতিক বিশিষ্ট মাধ্যম আমরা ধরছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম ধরছি। তাহলে 1/4π কাপ্পা ε0 কিউ বাই এই ডিস্টেন্স বিপি স্কোয়ার, দ্যাট ইজ 1/4π কাপ্পা ε0 কিউ বাই হোয়াট ইজ বিপি। বিপি মানে হচ্ছে, দেখো টোটালটা হচ্ছে আর, আর ওবি সমান সমান এল। তাহলে এইগুলো একটু লিখে দিই, বিপি তাহলে 1/4π কাপ্পা ε0 কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এর ডাইরেকশান কী হবে দেখো, এ প্লাস, এখানে যদি প্লাস এক চার্জ রাখি তবেই তো আমি ফিল্ড বের করবো ওই বিন্দুতে, তাহলে এই প্লাস ওকে বাইরে ঠেলবে, তাহলে হবে বিপি অভিমুখী, তাহলে বিপি অভিমুখী। একইভাবে আমি এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে ফিল্ড বের করছি, তাহলে সেটাকে আমি বলছি E2 1/4π কাপ্পা ε0, এর মান কিউ কিন্তু চার্জ হচ্ছে নেগেটিভ, প্রকৃতি হচ্ছে নেগেটিভ, তাহলে কিউ বাই এটা হবে এপি স্কোয়ার, ডিস্টেন্স হচ্ছে এপি, সেটা হবে 1/4π কাপ্পা ε0 কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। ডাইরেকশন কী হবে, এর নেগেটিভ ওই পজিটিভকে টানবে নিজের দিকে, তাহলে এটা পি এ অভিমুখী। তাহলে বোঝাই যাচ্ছে এখানে E1 এর ডিরেকশান বাইরের দিকে আর E2 ডাইরেকশান ভেতরের দিকে। তাহলে যে বড় তার থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, তাহলে ওই বিন্দুতে লব্ধি ফিল্ড আমি পেয়ে যাব। তাহলে ই যে নেট, সেটাকে আমি ই বলছি, নেট ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে, দেখো এর মধ্যে কে বড়, E1 1/কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার হোল, তাহলে হরে এটার কম আছে, তাহলে এটা বড়, E1 বড়, তাহলে E1 মাইনাস E2, এবং তার ডাইরেকশান কী হবে E1 এর দিকে, তাহলে বিপি অভিমুখী হবে। তাহলে এটা যদি বসাই তাহলে 1/4π কাপ্পা ε0 কিউ বাই, কিউ কমন নিয়ে নিলাম এটা থেকে, তা থাকছে 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার ইজ ইকাল টু কিউ বাই 4π কাপ্পা ε0 ইন্টু, দেখো নিচে আসছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল তার হোল স্কোয়ার, তাহলে আর মাইনাস এল আর প্লাস এল পুরোটার হোল স্কোয়ার করে দিলাম, আর ওপরে আসছে আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার, দিস ইজ 4RL। তাহলে থাকছে, খেয়াল করো, কিউ বাই 4π কাপ্পা ε0 ইন্টু উপরে থাকছে 4RL আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, এই যে 4RL থেকে আমি 2L নিয়ে নিলাম আর কিউ নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে 2R বাই 4π কাপ্পা ε0, 2R ইন্টু 2QL মানে কি, এই দ্বিমেরুটার দ্বিমেরুর ভ্রামক, যে কোনো একটা আধান ইন্টু 2L, তাহলে 2L ইন্টু কিউ নিয়ে নিলাম, সেটাকে আমি লিখে দিচ্ছি পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার।
কোনো দ্বিমেরুর জন্য তার অক্ষস্থিত কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান এটা। পি হচ্ছে ওর দ্বিমেরুর ভ্রামক, পি হচ্ছে 2L × Q। ওকে, এটাকে যদি আমি এখন শূন্য মাধ্যমে এবং এসআই পদ্ধতিতে লিখি, তাহলে শূন্য মাধ্যম আর এসআই পদ্ধতিতে হলে যদি কাপ্পার মান তাহলে হয়ে যাবে 1, শূন্য মাধ্যম আর এসআই পদ্ধতি যদি হয় শূন্য মাধ্যমে কাপ্পা 1 হয়ে যাবে, তাহলে সেটা থাকবে, তাহলে সেক্ষেত্রে ই ইকুয়াল টু থাকবে 2πr/4πε0 × r² - l² তার হোল স্কয়ার। এটা শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে, আর এটা যে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক যার হচ্ছে কাপ্পা। এবার আমরা দুটো অ্যাপ্রক্সিমেশন এখানে করব। সেটা হচ্ছে এই যে আর দূরত্বটা সেটা যদি এই 2L থেকে অনেক বড় হয়, অর্থাৎ অক্ষস্থিত বিন্দুটা অনেক দূরে, সেক্ষেত্রে আমরা এই r² - l² এভাবে লিখতে পারি। তাহলে r ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান l হলে তাহলে r² - l² ইজ নিয়ারলি ইকুয়াল টু r² হবে। অর্থাৎ সেক্ষেত্রে দ্বিমেরুটাকে আমরা বলবো ক্ষুদ্র দ্বিমেরু। তাহলে সেই ক্ষেত্রে আমরা ই এর মানটা পাচ্ছি 1/4πε0 শূন্য মাধ্যমে 2πr/r² তার হোল স্কয়ার, তাহলে r⁴। তাহলে এটাই থাকছে 1/4πε0 2p/r³। তাহলে রেজাল্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। ক্ষুদ্র দ্বিমেরুর জন্য আসছে দেখো 1/4πε0 2p/r³। সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যম যদি হয় তাহলে এই 4π কাপ্পা পুরোটাই 1 হয়ে যাবে। তাহলে সেটার আমি এখানে আর দেখাচ্ছি না। তো কিভাবে জিনিসটা আনা হলো, তাহলে কিভাবে রেজাল্টটা আনা হলো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে যে রেজাল্টগুলো আমরা পেলাম সেগুলো একটুখানি একবারে লিখে দিই। ই অ্যাট পি সেটা এসেছিল 1/4π কাপ্পা/0 কাপ্পা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে 2pr/r² - l² তার হোল স্কয়ার। ডাইরেকশন কী ছিল? বিপি অভিমুখী, গুরুত্বপূর্ণ। আলটিমেটলি যে ডাইরেকশনটা শূন্য মাধ্যম যদি হয় তাহলে ই অ্যাট পি কাপ্পা 1 এসআই পদ্ধতি 1/4πε0 2pr/r² - l² তার হোল স্কয়ার। এটাও একই ডিরেকশন। শূন্য মাধ্যম যদি সিজিএস পদ্ধতি হয় সেক্ষেত্রে ইপি হবে, টোটালটা 1 হয়ে যাবে, তাহলে 2pr/r² - l² তার হোল স্কয়ার। যদি দ্বিমেরুটা ক্ষুদ্র হয় সেক্ষেত্রে ইপি হবে, সিজিএস পদ্ধতি যদি বলি তাহলে 2p/r³। এবার আমরা দেখব এর ভেক্টর রূপটা, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। আমাদের কাছে এপাশে একটা ভেক্টর আছে, এপাশে একটা ভেক্টর আছে। এবার এপাশে ভেক্টরটা কি দেখি। আমরা আগেই ডিসকাস করেছি যে তড়িৎ দ্বিমেরুর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ভৌত রাশি সেটা হচ্ছে দ্বিমেরুর ভ্রামক পি, এবং তার ডাইরেকশন হচ্ছে -q থেকে +q এর দিকে, -q থেকে +q এর দিকে। তার মানে এপাশে যে ভেক্টরটা সেটা হচ্ছে স্মল পি যে ভেক্টর ওইটা, এবং তার ডাইরেকশন -q থেকে +q এর দিকে, তার মানে এবি বরাবর, তার মানে বিপি বরাবর। এবং আমি পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা পেলাম সেটাও কিন্তু আমি পেলাম বিপি বরাবর। তার মানে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর পি এর ডাইরেকশন সেম। তাহলে সিম্পলি যদি আমাকে এখন ভেক্টর রূপটা লিখতে বলে তাহলে ইপি ভেক্টর সেটা হবে, যে কোনোটাই বসাও, প্রথমটাতেই বসাই 1/4π কাপ্পা/0 বাই 2p এর মাথায় ভেক্টর হবে r/r² - l² তার হোল স্কয়ার। দ্যাট মিনস এটাও যদি আই ক্যাপ বরাবর হয় পিটাও আই ক্যাপ বরাবর রয়েছে। এই তার মানে পি ভেক্টর আর ইপি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কিন্তু এখানে 0 ডিগ্রি। নেক্সট আমরা দেখব তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বা বিষুব অবস্থানে ইলেকট্রিক ফিল্ডের মান। তো আগে তড়িৎ দ্বিমেরুটাকে আঁকি। -q, দিস ইজ +q, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে তোমার 2L, মধ্যবিন্দু ও। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটা এটা লম্ব সমদ্বিখণ্ডক। তো লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে, তাহলে পি বিন্দুতে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই তাহলে পি পয়েন্টের সাথে এ পয়েন্ট আর বি পয়েন্টকে কানেক্ট করলাম আগে।
এই ডিস্টেন্সটা আমি ধরছি আর, ওপি ইকুয়াল টু, আগে এই আর পয়েন্টটাই ছিল অক্ষস্থিত বিন্দুতে, এখন সেটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দু। তাহলে এখানে এগুলো লিখে দিতে হবে যে এ বি সমান সমান 2L আমরা পেলাম, তাহলে ও বি সমান সমান ও এ, দিস ইজ এল, ওপি ইকুয়াল টু আর। ওকে, এবার খেয়াল করো, যদি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তাহলে এই প্লাস কিউ এর জন্য এখানে ফিল্ড বের করবো একবার, মাইনাস কিউ এর জন্য ফিল্ড বের করবো, করে ভেক্টরিক্যালি সাম করবো। তাহলে প্লাস কিউ এর জন্য এখানে যদি ফিল্ড বের করি তাহলে প্লাস কিউ প্লাস, এটা পজিটিভ, তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে বহির্মুখী, তাহলে সেটাকে আমি বললাম E1 ভেক্টর। মাইনাস কিউ এর জন্য হবে অন্তর্মুখী এই বিন্দুতে, তাহলে সেটাকে বললাম E2 ভেক্টর। এইবার খেয়াল করো, আমরা এই অ্যাঙ্গেলটা বলছি থিটা আর এই অ্যাঙ্গেলটাকে বলছি থিটা। তাহলে এবার যদি ভেক্টরিক্যালি সাম করতে হয় তাহলে আমরা এখানে লম্ব উপাংশে বিভাজনের পদ্ধতিটা ব্যবহার করব। তাহলে E1কে আমি দুটো লম্ব উপাংশে ভাঙছি, একটা হচ্ছে এই এবির সমান্তরালে, একটা এবির সাথে লম্ব হবে, তাহলে এবির সমান্তরাল হচ্ছে এটা আর এবির সাথে লম্ব দিক হচ্ছে এটা। একইভাবে E2কে যদি ভাঙি সেটাও এবির সমান্তরাল আর ওর জন্য আসবে এই দিকে। তাহলে খেয়াল করো এই অ্যাঙ্গেলগুলো এবার আমাকে জানতে হবে। দেখো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, কেন? এরা সর্বসম ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো। তাও একটু বলে দিই কেন। এই বাহু সমান এই বাহু, কারণ লম্ব সমদ্বিখণ্ডক, এটা সাধারণ বাহু আর এই অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি, তাহলে এটা সর্বসম। তার মানে এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল হলো। এবার এই অ্যাঙ্গেলের সাথে দেখো এই অ্যাঙ্গেলটা অনুরূপ অ্যাঙ্গেল, তাহলে যদি অনুরূপ কোণ হয় তাহলে এটাও থিটা হবে, আর এটা যদি থিটা হয় তাহলে এটা একান্তর কোণ, তাহলে এটাও থিটা। তাহলে E1কে আমি যদি এই দিকে আর এই বরাবর ভাঙি তাহলে এটা হবে U1 cos থিটা, এটা হবে U1 sin থিটা। একইভাবে E2কে যদি আমি এই বরাবর আর নিচের দিকে ভাঙি তাহলে এটা হবে E2 cos থিটা, আর এটা হবে E2 sin থিটা। তাহলে আলটিমেটলি আমার দেখো এই দিকে থাকছে দুটো উপাংশ আর ওপরে আর নিচে একটা করে উপাংশ থাকছে। তাহলে এখন আর E1 E2 নেই, ওপরে আছে E1 sin থিটা, নিচে আছে E2 sin থিটা, আর এই দিকে আছে E1 cos থিটা, E2 cos থিটা। এবার আমি E1 E2 এর মানগুলোকে একটু বের করি। দেখো E1 মানে হচ্ছে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান, সেটা 1/4 পাই কাপ পাই এপসাইলন নট কিউ বাই দেখো বিপি স্কোয়ার। ডাইরেকশন কি বি থেকে পি এর দিকে, বিপি অভিমুখী। একইভাবে যদি আমি E2 বের করি তাহলে সেটাও হবে 1/4 পাই কাপ এপসাইলন নট, সেটা হচ্ছে মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, মাইনাস কিউ এর মান কিউ এবং ডিস্টেন্স হচ্ছে দেখো এখান থেকে এপি, দ্যাট ইজ এপি স্কোয়ার। এর ডাইরেকশন হচ্ছে এ থেকে, ও টানছে ওকে, তাহলে পি থেকে এর দিকে, দিস ইজ পি এ অভিমুখী। এবং দেখো খেয়াল করলে বুঝতে পারবে বিপি আর এপি সমান সমান, কেন? এটার মান √r² প্লাস L², এটুকু এল, এটার মানও তাই √r² প্লাস L²। তার মানে যেহেতু বিপি সমান এপি তাহলে E1 আর E2 মান কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা জানতে পারি E1 E2 মান সমান হওয়ায় E1 sin থিটা আর E2 sin থিটা এই দুটো সমান সমান উপাংশ, তাহলে যেহেতু ওরা বিপরীতমুখী আছে ওরা একে অপরকে প্রতিমিত করে। তাহলে আলটিমেটলি এখানে ই যেটা থাকছে সেটাকে যদি ইপি বলি তাহলে টোটাল যে ইপিটা E1 sin থিটা E2 sin থিটা আউট করে গেল, নিজেকে ক্যান্সেল আউট করে দিল নিজেদেরকে, তাহলে থাকছে E1 cos থিটা প্লাস E2 cos থিটা ইকুয়াল টু 2 E1 cos থিটা ইকুয়াল টু 2 ইন্টু হোয়াট ইজ E1? E1 মানে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট, 1/4 পাই কাপ্পা এপসাইলন নট ইন্টু কিউ বাই বিপি স্কোয়ার। হোয়াট ইজ বিপি? দেখো এটা যদি বিপি হয় সেটা √L² প্লাস R², তাহলে তার স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি বলবো R² প্লাস L² ইন্টু হোয়াট ইজ cos থিটা? cos থিটা মিনস এই ত্রিভুজ থেকে খেয়াল করো ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে L, অতিভুজ হচ্ছে √R² প্লাস L², তাহলে এটা L, এটা হচ্ছে R² প্লাস L² হোল টু দি পাওয়ার হাফ। তাহলে যেটা থাকছে ইপি সমান সমান 2QL, এটাকে আমরা পি লিখে দেবো, তাহলে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট, এটাকে আমরা পি লিখে দিলাম, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক 2QL
আর নিচে থাকছে r² + l² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান, যেটা মধ্যবিন্দু থেকে r দূরে আছে পি বিন্দুটা। আর যেখানে 2l হচ্ছে তোমার দ্বিমেরু দুটোর মধ্যেকার দূরত্ব বা দ্বিমেরুর দৈর্ঘ্য বলতে পারি আমরা 2lকে। দ্বিমেরুর আধানদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে l। এই তাহলে এখান থেকে আমরা যদি সিজিএস পদ্ধতি করি তাহলে এই কাপ্পা 1 হয়ে যাবে এবং 1/4πε0 টোটালটাই হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমি যদি এখন শূন্য মাধ্যমে যাই তাহলে ইপি হবে, তাহলে এটা কিন্তু বক্স করলাম, তাহলে ইপি হবে শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে 1/4πε0 p/r² + l² হোল টু দি পাওয়ার 3/2। এটা শূন্য মাধ্যমের জন্য। যদি সিজিএস পদ্ধতি করি তাহলে 1/4πε0 টোটালটাই 1 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে ইপি = p/r² + l² হোল টু দি পাওয়ার 3/2। এটা শূন্য মাধ্যমের জন্য সিজিএস পদ্ধতিতে। যদি এখন বলি এই আরটা এলের থেকে অনেক বড়, তাহলে সেক্ষেত্রে এই যে r² + l² দিস ইজ নিয়ারলি ইকুয়াল টু r² হবে, তাহলে নিচে আসবে r² হোল টু দি পাওয়ার 3/2, তাহলে r³। তাহলে সেক্ষেত্রে ইপি হবে গিয়ে তোমার p/r³ সিজিএসে। আর যদি এসআইতে করি তাহলে 1/4πε0 থাকবে। তাহলে খেয়াল করো আমরা যখন অক্ষস্থিত পয়েন্টে করেছিলাম তখন r ভেরি ভেরি গ্রেটার দ্যান l এর জন্য আমরা ইপিটা পেয়েছিলাম সিজিএসে যদি বলি শূন্য মাধ্যমে, তাহলে p2p/r³ পেয়েছিলাম। আর এখন আমরা পাচ্ছি দেখো ইপি = p/r³। তাহলে এটাকে আমি বললাম ইপি অ্যাট প্যারালাল পয়েন্ট, প্যারালাল ইপি, আর এটাকে আমি বলছি ইপি অ্যাট পারপেন্ডিকুলার পয়েন্ট, সেটা কি আসছে p/r³। কিন্তু মাথায় রাখতে হবে হয় না r ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান l। তাহলে দ্বিমেরুটা ক্ষুদ্র দ্বিমেরু এরকম বলা থাকবে, ক্ষুদ্র, এই দৈর্ঘ্যটা ক্ষুদ্র r এর তুলনায়। তাহলে সেক্ষেত্রে যদি অনুপাত করি তাহলে দেখো এদের, তাহলে আসছে 2:1। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেয়। তাহলে EP পারপেন্ডিকুলার সেটা আসে কিন্তু 2:1। তো এটা মাথায় রাখতে হবে রেজাল্টটা। ওকে, এবার আমরা যদি ভেক্টর রূপটাকে এখান থেকে একটু দেখি তাহলে আলটিমেটলি দেখো যে ভেক্টরটা আমার এসেছে ইপি যেটা এসেছে আলটিমেটলি লব্ধি যেটা, সেটা এসছে এই অভিমুখী, তার মানে বি থেকে এর দিকে। আর তড়িৎ দ্বিমেরুর ভ্রামক যে ভেক্টরটা সেটা কিন্তু -q থেকে +q এর দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে। তার মানে আমরা যদি ইপি ভেক্টরটাকে একটু লিখি, এসআইতেই লিখছি 1/4πε0 পি ভেক্টর বাই r² + l² তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখলাম এদের অভিমুখ পরস্পরকে বিপরীত মুখে, পিটা আছে -q থেকে +q এর দিকে আর ইটা আছে এই বরাবর। তার মানে এটাকে জাস্ট একটা মাইনাস সাইন বসিয়ে দাও, তাহলেই আমরা ভেক্টর রূপটা পেয়ে যাব। তার মানে এটা যদি +i³ বরাবর হয়, এটা -i³ বরাবর, তাহলে ইপি আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত, সেটা হবে 180 ডিগ্রি। তাহলে এই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানের ক্ষেত্রে সব রকম জিনিসপত্র আমরা এখানে কিন্তু কভার করলাম। তো নেক্সট আমরা দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। তো দ্বিমেরুটাকে আঁকি প্রথমে, -q +q মধ্যবিন্দু ও, এই ও বিন্দু থেকে যে কোনো অবস্থান ধরি থিটা দূরে, থিটা কোণ করে দ্বিমেরুর অক্ষের সাথে r দূরত্বে মধ্যবিন্দু থেকে পি পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তো এইটা করবার জন্যে কি করে আমরা এগোবো, খেয়াল করো আগে যে দুটো প্রবলেম আমরা করলাম সেখানে থিটা যখন 0 ছিল তখন আমরা অক্ষস্থিত কোনো বিন্দুতে ছিলাম, পি পয়েন্টটা অক্ষস্থিত পয়েন্ট ছিল। থিটা 90 যখন ছিল তখন লম্ব সমদ্বিখণ্ডক পয়েন্টে ছিল। তো এখন যখন থিটা যে কোনো একটা সূক্ষ্মকোণ, সেক্ষেত্রে আমরা কি করে অ্যাপ্রোচ করব, প্রথমতই আমরা ধরে নিচ্ছি, এটা অ্যাসিউম করে নিচ্ছি যে আরটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 2l, আরটা এল থেকে অনেক বড়, তার মানে ক্ষুদ্র দ্বিমেরু আমরা ধরে নিচ্ছি। এবং ক্ষুদ্র দ্বিমেরুর জন্য যে রেজাল্টগুলো আমরা আগে পেয়েছি সেগুলোকে আমরা এখানে ব্যবহার করব। তো খেয়াল করো
ফার্স্ট অফ অল আমি যদি বলি, এখানে আমি দ্বিমেরুটাকে এরমভাবে না দেখে আমি যদি দ্বিমেরুর ভ্রামক নিয়ে কাজ করি, তাহলে আমি বলবো যে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ থেকে বি এর দিকে যে দ্বিমেরুর ভ্রামকটা আছে সেটা হচ্ছে পি ভেক্টর। তাহলে সেই পি ভেক্টরকে আমি দুটো অংশে ভেঙে নিচ্ছি। একটা দেখো থিটার দিকে, তাহলে দিস ইজ পি কস থিটা, আর ঠিক তার লম্ব দিকে সেটা হচ্ছে পি সাইন থিটা। ওকে, তাহলে এখন আমি বলতে পারি দেখো পি কস থিটা যেদিকে সেই বরাবরই কোনো পয়েন্ট হচ্ছে পি, অর্থাৎ পি কস থিটা ভেক্টরের দিকেই পি পয়েন্টটা রয়েছে, এবং পি সাইন থিটার লম্ব দিকে রয়েছে পি। তো সেটা যদি আমরা আগের যে দুটো পয়েন্ট করেছি আমরা অক্ষস্থিত এবং লম্ব সমাধিখণ্ডক, সেই দুটোর সাহায্যে একটু বুঝে নিই, তাহলে সেক্ষেত্রে খেয়াল কর, এটা মাইনাস কিউ, এটা যদি প্লাস কিউ হয়, তাহলে পিটা এই দিকে ছিল, এবং যখন আমি এরকম কোনো পয়েন্টে করেছি পি পয়েন্ট অক্ষস্থিত, তখন পি এর দিকেই ছিল, পি ক্যাপিটাল পি পয়েন্টটা পি ভেক্টরের দিকেই। আর যখন মাইনাস কিউ প্লাস কিউ পি ভেক্টরটা এদিকে আছে, যখন আমি লম্ব সমদ্বিখণ্ডক পজিশানে করেছিলাম তখন এইটা পি পয়েন্ট ছিল, তাহলে এই পয়েন্টটা এই পি যেদিকে আছে তার লম্ব সমদ্বিখণ্ডক পয়েন্ট। তাহলে এই দুটোর সঙ্গে একটু ম্যাচ করে আমি বলতে পারি যে এই যে পি পয়েন্টটা সেটা এই পি কস থিটার ভ্রামক বিশিষ্ট যে দ্বিমেরু তার অক্ষস্থিত পয়েন্ট, আর পি সাইন থিটা ভ্রামক বিশিষ্ট যে দ্বিমেরু তার লম্ব সমদ্বিখণ্ডকের কোনো পয়েন্ট। এই দেখো পি যদি এদিকে হয় তাহলে এই ক্যাপিটাল পিটা এখানে, আর পি যদি এখানে হয় তাহলে ওই দিকেই হচ্ছে ক্যাপিটাল পি। তাহলে এটা এই পি দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর অক্ষস্থিত পয়েন্ট, আর এই পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক পয়েন্ট। তাহলে সিম্পলি আমি পি কস থিটার জন্য এখানে প্রাবল্য বের করব এবং তার দিক দেব, পি সাইন থিটার জন্য এখানে প্রাবল্য বের করব, তার দিক দেবো। এবার খেয়াল করো, এই পি এর জন্য অক্ষস্থিত পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হয় সেটা ওই দিকেই হয়, আমরা জানি এটা পি যা হয় সেটা ওই দিকে হয়, এবং তার মান হয় E ইজ ইকাল টু 1/4πε0, শূন্য মাধ্যম ধরছি, পি বাই এই ডিস্টেন্স এর মধ্যবিন্দু থেকে, যদি মধ্যবিন্দু বলবো না, এখানে যদি ক্ষুদ্র দ্বিমেরু হয় তাহলে আর ডিস্টেন্সে যদি থাকে তাহলে এটা আর কিউব হয়, 2p/r³ হয়, ভুল করলাম, 2p/r³। আর এটার জন্য হয় এখানে তড়িৎ ক্ষেত্র উল্টো দিকে হয়, এবং তার মান হয় E ইজ ইকাল টু, এটা E আমি পারপেন্ডিকুলার বললাম আর এটা E প্যারালাল বললাম, তাহলে E পারপেন্ডিকুলার হয় 1/4πε0 p/r³, এটা যদি আর ডিস্টেন্স হয়। তাহলে যদি অক্ষস্থিত পয়েন্টে হয় 2p/r³, লম্ব সমদ্বিখণ্ডক পয়েন্ট হলে p/r³, তাহলে এই পয়েন্টটা পি কস থিটার অক্ষস্থিত পয়েন্ট, তাহলে এই পয়েন্টে পি কস থিটার জন্য যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 হয়, তাহলে E1 ভেক্টর হবে ওই দিকেই, কারণ দেখো এটা E প্যারালাল যেটা সেটা ওই দিকেই ছিল, পি যেদিকে সেদিকেই, তাহলে এটা E1 ভেক্টর। আর পি সাইন থিটার জন্য যদি এই বিন্দুতে প্রাবল্য E2 ভেক্টর হয়, তাহলে পি সাইন থিটা যেদিকে তার উল্টো দিকে হবে, তাহলে এই বরাবর দিস ইজ E2 ভেক্টর। ওকে, এবার E1 এটার মানটা বলে দিই। দেখো E1টা হচ্ছে তোমার পি কস থিটার জন্যে, তাহলে 1/4πε0 2p cos θ/r³, আর E2 হচ্ছে 1/4πε0 p sin θ/r³, কারণ E2টা হচ্ছে p sin থিটার জন্য, এবং এরা একে অপরের সাথে লম্বভাবেই রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে যে সামান্তরিকটা আমি পাবো তার যে কর্ণটা হবে সেটাকে আমি বলছি অ্যাকচুয়াল E ভেক্টর, লব্ধি E ভেক্টর। তাহলে সেই E ভেক্টরের মান এখানে হবে মড, যদি বলি তাহলে √, লম্ব আছে দুটো, তাহলে √a² + b² cos 90 হয়ে যাবে, ওটা ভ্যানিশ করবে, তাহলে √E1² + E2²। তাহলে এটাকে হোল স্কোয়ার যদি করি, দেখো মধ্যে এটার হোল স্কোয়ার হবে, এটার হোল স্কোয়ার হবে, p/r³ 1/4πε0 কমন আছে, এটাকে বের করে দিলাম, 1/4πε0 p/r³ বের করে দিলাম। তাহলে থাকছে দেখো এখানে 2 cos² θ, তাহলে দিস ইজ 4 cos² θ প্লাস sin² θ। তাহলে দেখো 1/4πε0 p/r³ ইন্টু sin² θ মিনস 1 - cos² θ, তাহলে থাকছে 1 প্লাস
3 cos স্কয়ার থিটা, এটাই ওখানের লব্ধি ই এর মান। এবার যদি দিক বের করতে হয়, লব্ধি যে ইটা আমি পেয়েছি সেটা এই পি কস থিটা যে অক্ষটা, পি কস থিটার যে অক্ষ তার সাথে ধরো ফাই কোণ করে আছে, ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়ালটা আমি লিখতে পারি, ট্যান ফাই, যে ট্যান ফাই ইকুয়ালটা লিখতে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে পি E2, লম্ব হচ্ছে তোমার E2 আর ভূমি হচ্ছে E1। তাহলে E2 মিনস, E2 মানে হচ্ছে 1/4 পি বাই পি সাইন থিটা বাই আর কিউব, আর এটা 2p cos থিটা বাই আর কিউব। তাহলে হাফ সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে, দ্যাট ইজ হাফ ট্যান থিটা। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু হাফ ট্যান থিটা হয়ে যাবে। আচ্ছা দেখো, এবার এটা আমি যে কোনো অবস্থানে করলাম, যদি আমি থিটা ইকুয়াল টু 0 বসাই, থিটাটাকে 0 করে দিই, তাহলে আমার অক্ষস্থিত পয়েন্টের রেজাল্টে চলে যাওয়া উচিত এইখানে। আর যদি আমি থিটাকে 90-তে নিয়ে যাই, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের যে রেজাল্ট সেখানে চলে যাওয়া উচিত। তার মানে এই দুটো রেজাল্ট, একবার এটাতে চলে যাওয়া উচিত, একবার এটাতে চলে যাওয়া উচিত। দেখো সেটা করছি। এ নাম্বার বললাম থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখো আমি ই পাচ্ছি, তাহলে ই প্যারালাল পাবো। তখন ই প্যারালাল উইল বি 1/4 পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা মিনস 3 হয়ে যাবে তখন। তাহলে 1 + 3 4, রুট ওভার 4 মানে 2, তাহলে 1/4 2p বাই আর কিউবই আসছে। তাহলে ফর থিটা ইকুয়াল টু 0। আর থিটা ইকুয়াল টু যদি 90 বসাই, থিটা 90 বসালে এই টার্মটা দেখো ভ্যানিশ করে যাবে। এই টার্মটা ভ্যানিশ করে গেলে সিম্পল পি বাই আর কিউবই থাকছে, সেটাকে আমরা বলবো ই পারপেন্ডিকুলার। ই পারপেন্ডিকুলার ইকুয়াল টু 1/4 পি বাই আর কিউ। তাহলে দিজ আর দ্য টু রেজাল্টস ফর থিটা ইকুয়াল টু 0 অ্যান্ড থিটা ইকুয়াল টু 90। তাহলে এইটা হচ্ছে যে কোনো অবস্থানের জন্য রেজাল্ট, এটা মান, এবং এটা কিন্তু দিক, দিকটাও কিন্তু অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ম্যাগনিটিউড। খেয়াল রাখতে হবে ট্যান ফাই ইকুয়াল টু হাফ ট্যান থিটা, মানে কতটা অ্যাঙ্গেল করে থাকছে, মানে এখান থেকে পেতে পারি ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। এইচ এস পারপাস খুব একটা ইম্পর্টেন্ট এটা নয়, জয়েন্টের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট আসতে পারে। তো ফাইও কিন্তু মাথায় রাখতে হবে আমাকে, প্লাস এগুলো বিশেষ ক্ষেত্র, থিটা ইকুয়াল টু 0 আর 90-র জন্য। নেক্সট দেখো, আমরা ওই তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে যে রেজাল্ট আমরা বের করলাম, তার উপর বেশ করে একটা প্রবলেম করছি। বলছে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। মূল বিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে পি আরেকটি বিন্দু। এক্স অক্ষের সাথে ওপি রেখাটি π/3 কোণ সৃষ্টি করেছে। পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ যদি করে, তাহলে আলফার মান কত? 4টে অপশান দেয়া আছে। তাহলে প্রথমে দেখো বলেছে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি দ্বিমেরু অবস্থান করছে। মূল বিন্দুকে মধ্যবিন্দু করে, তাহলে এটা মূল বিন্দু ধরলাম, একে মধ্যবিন্দু করে একটা দ্বিমেরু এখানে অবস্থান করছে। তাহলে সেটাকে আমি বললাম পি ভেক্টর, দ্বিমেরুর ভ্রামক যেটা, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দু যদি করে, দ্যাট মিনস এখানে থাকবে -q আর এখানটা ধরো +q, আর পি ভেক্টরটা এদিকে আছে, তাতে কোনো অসুবিধা নেই এইভাবে আঁকলে। তাহলে এবার বলেছে এই ডিস্টেন্সটা হচ্ছে 20 সেন্টিমিটার। এখানে পি একটা পয়েন্ট আছে, পি একটা পয়েন্ট আছে। এই অ্যাঙ্গেলটা বলেছে π/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে এই বিন্দুতে যে প্রাবল্যটা হবে, যে প্রাবল্যটা ওই বিন্দুতে হবে, সেই প্রাবল্যটা এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে। তো দেখো এইটা যদি আমার পি ভেক্টরটা হয়, তাহলে আমরা জানি এই বিন্দুতে এই পিকে দুটো অংশ আমি ভেঙে নিতে পারি, এটা পি কস থিটা, এটা পি সাইন থিটা, কিন্তু ওগুলো আমার এখানে বিশেষ কোনো কাজে লাগবে না। এখানে যে প্রাবল্য হবে, একটা হবে E1 ভেক্টর পি কস থিটার জন্যে, পি সাইন থিটার জন্য হবে E2 ভেক্টর, আর এই বরাবর যাবে ওদের লব্ধিটা ই ভেক্টরটা। এবং সেটা যদি এই অক্ষের সাথে কোণ ফাই করে, তাহলে আমরা জানি ট্যান ফাই ইজ ইকুয়াল টু হাফ ট্যান থিটা, একটু আগে আমরা এটা পড়েছি। তাহলে দেখো ট্যান ফাই ইজ ইকুয়াল টু হাফ ট্যান থিটা, ট্যান থিটা, থিটা ইজ গিভেন, এই অ্যাঙ্গেলটা গিভেন, তাহলে হাফ
tan pi by 3, that means pi by 3 means √3, তাহলে √3 by 2, √3 by 2, this is tan phi, tan phi equal to √3 by 2, therefore phi equal to tan inverse √3 by 2, তাহলে এই অ্যাঙ্গেলটা এই ফাইটা হচ্ছে tan inverse √3 by 2। কিন্তু আমাকে বলেছে এই যে ই ভেক্টরটা, এটা যদি ই ভেক্টর হয়, লব্ধি ভেক্টরটা হয়, তাহলে সেই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমাকে এই যে এক্স অক্ষের সমান্তরাল এখান থেকে আঁকতে হবে। তাহলে দেখো অলরেডি এই অ্যাঙ্গেলটা আমরা জানি পাই বাই 3, তাহলে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল হবে, সেটা যদি সাই হয় তাহলে সাই ইকুয়াল টু পাই বাই 3 প্লাস ফাই, তাহলে পাই বাই 3 রয়েছে যেমন থাকলো, আর ফাই মিনস tan inverse √3 by 2। এবার আমরা সুষম ক্ষেত্রে রাখা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করব। ক্ষেত্রটা কিন্তু সুষম, খেয়াল রাখতে হবে। তার মানে আমরা যে এখানে ইলেকট্রিক ফিল্ডটাকে নিয়েছি, খেয়াল করো এই যে বলরেখাগুলোকে দেখানো হয়েছে, সেগুলো পরস্পরের সাথে সমান্তরাল এবং ইকুইডিস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ এর সমস্ত স্থানে ই এর মান হচ্ছে সেম এবং ডাইরেকশন একই দিকে, সেটাকে আমরা এখানে ই ভেক্টর দিয়ে দেখাচ্ছি। এর মধ্যে একটা দ্বিমেরুকে প্লেস করা আছে -q + q, যার দৈর্ঘ্য হচ্ছে এবি, এবিকে আমরা ধরে নিলাম 2l, এবং সেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণ করে রাখা আছে, তার অ্যাক্সিসটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণ করেছে। তাহলে খেয়াল করে দেখো এই টোটাল স্থানটাতে যদি ইলেকট্রিক ফিল্ডের মান ই হয়, তাহলে এই -q এর উপরে ফোর্স কি, q ইন্টু ই, এবং তার ডাইরেকশন এই প্লাসের দিকে, তাহলে এটা হচ্ছে QE, আর এখানে যে প্লাস কিউটা আছে তার উপরেও ফোর্স QE, সেটা হচ্ছে ওপরের দিকে, অর্থাৎ এই নেগেটিভের দিকে, অর্থাৎ এই QE আর এই QE একে অপরের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। তাহলে বুঝতে পারছি এই দ্বিমেরুটার উপরে যে টোটাল ফোর্স অ্যাক্ট হচ্ছে, নিচের দিকে QE, ওপরের দিকে QE, তাহলে F নেট সেটা হবে QE মাইনাস QE, তাহলে সেটা 0 দেবে, টোটাল লব্ধি ফোর্স কিন্তু ওর ওপরে তাহলে 0। তাহলে এখন এই দ্বিমেরুটার ওপরে একই মানের ফোর্স কিন্তু বিপরীতমুখী অ্যাক্ট করায় এর উপর টর্ক কাজ করবে, এবং সেই টর্কের মান টাউ ইজ ইকাল টু হবে যে কোনো একটা বলের মান ইনটু ওই বল দুটোর ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তার মানে এটা QE, এটা QE, এদের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে এই যে ক্রিয়ারেখা এটা, এর ক্রিয়ারেখা এটা, তাহলে লম্ব দূরত্ব এইটা। তাহলে এটাকে যদি সি পয়েন্ট ধরি, তাহলে টাউ ইজ ইকাল টু হবে QE হচ্ছে যে কোনো একটা বলের মান ইন্টু AC। খুব ইজি। তাহলে এসির মান আমি এখান থেকে বের করবো। দেখো এটা যদি 2l হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এটা লম্ব, এসি হচ্ছে লম্ব এই সমকোণী ত্রিভুজটার, তাহলে এটা 2l সাইন থিটা, অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে QE ইন্টু 2l সাইন থিটা, দিস ইজ টাউ। তাহলে Q ইন্টু 2l ইন্টু E সাইন থিটা, Q ইন্টু 2l মানে হচ্ছে ওই দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক, তাহলে PE সাইন থিটা। তাহলে এটাই হচ্ছে টাউ এর এক্সপ্রেশন। কিন্তু টাউ তো একটা ভেক্টর রাশি, তাহলে সেই ভেক্টরের দিক বের করতে হবে আমার, এবং সেই ভেক্টরের যে রূপটা হবে টাউ ভেক্টরকে আমি কী কায়দায় লিখতে পারি সেটা একটু দেখে নিই। খেয়াল করো, এখান থেকে দেখলে আমরা বুঝতে পারছি এই যে দ্বিমেরুটার ঘূর্ণন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এই QE আর এই QE মিলে ওকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হলে অ্যাক্সিয়াল ভেক্টরগুলোর ডাইরেকশান হয় ওপরের দিকে। এই যে আমরা জানি অ্যাক্সিয়াল ভেক্টরগুলো ঘূর্ণাক্ষ বরাবর ওপরের দিকে হয়। তো এখানে P আর E দুটো ভেক্টর রয়েছে এবং সাইন থিটা রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা হয় P ক্রস E হবে অথবা E ক্রস P থেকে টাউটা এসেছে। তাহলে P ক্রস E যদি আমি করি, দেখো করো Pটা হচ্ছে এই অভিমুখে, P হচ্ছে এই অভিমুখে, এটা P ভেক্টর, আর E আছে এই বরাবর, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, তাহলে P ক্রস E কোন দিকে হবে? E ক্রস P প্রথমে দেখি, তাহলে E ক্রস P দেখো ভেতরের দিকে হচ্ছে, E থেকে P এর দিকে চারটে অ্যাঙ্গেল ঘোরালে থাম আমাকে ইন্ডিকেট করছে ভেতরের দিকে, তাহলে E ক্রস P ডাইরেকশন ভেতরে,
কিন্তু পি ক্রস ই করলে দেখো উপরের দিকে আসছে, যেটা ম্যাচ করছে টাউয়ের ডাইরেকশনের সাথে। তাহলে নিশ্চয়ই টাউ ভেক্টর দ্যাট উইল বি পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এটাই হয়ে যাবে ভেক্টর রূপ। সেখান থেকে অ্যাকচুয়ালি পি ক্রস পি সাইন থিটাটা এসেছে। তাহলে এখান থেকে খেয়াল করো, টাউ ম্যাক্স যদি আমি বের করি এখান থেকে, টাউ ম্যাক্স উইল বি সাইন থিটা 90 হলে টাউ ম্যাক্সিমাম হবে, সেটা হবে পিই ইন্টু সাইন 90। টাউ মিনিমাম হবে পিই সাইন 0 বা পিই সাইন 180, দ্যাট ইজ 0। অর্থাৎ এই দ্বিমেরুটাকে আমি এভাবে প্লেস করছি, অথবা পুরোপুরি এভাবে প্লেস করছি। এভাবে প্লেস করলে 180, এভাবে প্লেস করলে এই প্লাস কিউটা যদি ওপরের দিকে থাকে তাহলে 0। তাহলে সেক্ষেত্রে টাও কিন্তু কোনো অ্যাক্ট করছে না। আর ম্যাক্সিমাম যখন এভাবে প্লেস করছি, টাও ইজ ইকুয়াল টু পিই হচ্ছে টাও ম্যাক্সিমাম। এইখান থেকে যে কোয়েশ্চেনটা পরীক্ষায় দেয়, সিম্পলি তোমাকে বলতে পারে টাওয়ের এক্সপ্রেশন বের করবার জন্যে, এবং এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন এমসিকিউ টাইপ দিতে পারে, বা 1 নম্বরের কোয়েশ্চেন দিতে পারে এইরকম যে, প্রথম কথা, একটা দ্বিমেরুকে আমি সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রাখি, তার উপর বল কত? বল হচ্ছে 0, কিন্তু টর্ক কিন্তু 0 নয়। যে কোনো অবস্থান থিটাতে টর্ক কিন্তু 0 নয়। থিটা 0 বা 180 হলে টর্কও 0। তাহলে এফ নেট তো প্রথমেই আমার 0, এফ নেট প্রথমেই 0। আর টাউ যেটা, টাউ 0 হবে তখন ফর থিটা ইকুয়াল টু 0 অর 180। তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনকে আমরা বলি সাম্যাবস্থার সিচুয়েশন, ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার অবস্থা বা সাম্যাবস্থা সিম্পল। টাউও 0, এফ নেটও 0, এফ নেটও 0, টাউও 0, সেটাকে আমরা সাম্যাবস্থা বলছি। তাহলে সাম্যাবস্থা কখন হচ্ছে? যখন এটা 0-তে থাকছে বা 180-তে থাকছে। এফ নেট তো অলওয়েজ 0 দ্বিমেরুর উপরে, যদি সুষম ক্ষেত্রে থাকে। তাহলে এই সাম্যাবস্থার আবার দুটো নাম হতে পারে, একটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা আর একটা অস্থির সাম্যাবস্থা, সুস্থির এবং অস্থির। তাহলে সুস্থির সাম্যাবস্থা কখন দেখি? দেখো, এটা যদি 0-তে থাকে এবং তখন টর্কও 0, এফও 0, ওকে যদি সামান্যর অবস্থা থেকে আমি ডিসপ্লেস করি, সামান্য, ও আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটা হচ্ছে সুস্থির সাম্যাবস্থা। তাহলে টাউ যখন থিটা ইকুয়াল টু 0, সেই অবস্থাতেও সুস্থির সাম্যাবস্থায় থাকে। আর টাউ থিটা যদি 180 হয়, আর থিটা যদি 180 হয়, দেখো এইভাবে ঘুরে যাবে, তখনও কিন্তু টাউ 0, এফ নেট 0, তখনও সাম্যাবস্থা। কিন্তু এটা সুস্থির না অস্থির, সেইটা করার জন্য সামান্য ডিসপ্লেস করতে হয় ওই অবস্থান থেকে। সুস্থির বা অস্থির সাম্যাবস্থা চেক করতে গেলে সাম্যাবস্থা থেকে সামান্য ডিসপ্লেস করতে হয়। তাহলে অস্থির থেকে এই অবস্থান থেকে আমি এখন এই অবস্থান থেকে আমি সামান্য ডিসপ্লেস করলাম, করলে তো পুরো ঘুরে যাবে, ও তো আর আগের অবস্থায় ফিরবে না। তাহলে যেহেতু আগের অবস্থায় ফিরল না, তাহলে ওটাকে আমি বলবো অস্থির সাম্যাবস্থা। তাহলে এই হচ্ছে ব্যাপার। সাম্যাবস্থা বা দুটো, সুস্থির বা অস্থির, আমাকে দেখতে হবে। থিটা 0-র জন্যে সুস্থির সাম্যাবস্থা, থিটা 180-র জন্যে অস্থির সাম্যাবস্থা। এবার আর একটা এখান থেকে প্রশ্ন, যদি অসম ক্ষেত্র এটা হতো, অসম, তাহলে অসম ক্ষেত্রে যদি হতো, তাহলে দেখো এখানটা আমি কিউই লিখতে পারতাম না, তাহলে আমি এখানে লিখতে হতো QE1। ধরো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা E1 ভেক্টর, এখানে E2 লিখতে হতো তখন। তাহলে তখন কিন্তু এফ নেটটাও আমার 0 হতো না। তাহলে অসম ক্ষেত্রে কিন্তু এফ নেটও 0 হতো না, আর যে কোনো অবস্থানে টর্কও 0 হবে না। তাহলে সুষম ক্ষেত্র হলে এফ নেট 0, টর্ক নন 0। অসম ক্ষেত্র হলে এফ নেট নন 0, টর্কও নন 0, যে কোনো অবস্থানে। নেক্সট আমরা আলোচনা করব পরাবিদ্যুৎ ও পরাবৈদ্যুতিক মেরুকরণ নিয়ে, ডাইলেকট্রিক এবং ডাইলেকট্রিক পোলারাইজেশন। পরাবিদ্যুৎ মানেই হচ্ছে অন্তরক পদার্থ, তোমাদের মনে রাখতে হবে। অন্তরক পদার্থ কারা? যারা তড়িৎ পরিবহন করে না, তারাই হচ্ছে অন্তরক পদার্থ। তো এইরকম অন্তরক পদার্থের মধ্যে আবার ভাগ আছে। যে সমস্ত পদার্থের একটা অণুর ক্ষেত্রে তাদের পজিটিভ চার্জ সেন্টার এবং নেগেটিভ চার্জ সেন্টার একই জায়গায় থাকে, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা অণুর কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, কারণ পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে কোনো ডিস্টেন্স নেই। তাহলে সেই সমস্ত অণুগুলোকে আমরা বলবো অমেরুবর্তী অন্তরক পদার্থ বা অমেরুবর্তী পরাবিদ্যুতের অণু।
ফর এক্সাম্পল, তাহলে প্রথমে আমরা অমেরুবর্তী পদার্থ নিয়ে আলোচনা করছি। অমেরুবর্তী, তাহলে সেক্ষেত্রে একটা উদাহরণ আমি বলতে পারি, CH4 ধরো, মিথেন যে অণুটা, এখানে কার্বনের যে নেগেটিভ চার্জ সেন্টার এবং হাইড্রোজেনগুলোর যে পজিটিভ চার্জ সেন্টার একই জায়গায় কোইনসাইড করছে, তাহলে এটাই পজিটিভ আর এটাই নেগেটিভ একই জায়গায়। চারটে হাইড্রোজেনগুলোর জন্য এখানেই পজিটিভ চার্জ সেন্টার, কার্বনের জন্য নেগেটিভ চার্জ সেন্টারও ওখানে, এবং তারা মানে সমান। এর ফলে এর যে ডাইপোল মোমেন্ট P = Q × 2L, এই 2Lটা হয়ে যাচ্ছে কি 0, দ্যাট মিন্স P বিকামস 0। তাহলে প্রত্যেকটা অণুর কোনো ডাইপোল মোমেন্ট নেই এখানে। মেরুবর্তী পদার্থে চলে যাই। মেরুবর্তী পদার্থ যদি হয় তাহলে খেয়াল করো, মেরুবর্তী পদার্থের উদাহরণ একটা আমি দিচ্ছি, ধরুন অ্যামোনিয়া অণু NH3, তাহলে এটা আছে H, তাহলে এখানে এই তিনটের জন্য নেগেটিভ চার্জ সেন্টার ধরো এখানে আছে, আর নাইট্রোজেনের জন্য হাইড্রোজেনের জন্য পজিটিভ চার্জ সেন্টার ধরো এখানে আছে, নাইট্রোজেনের নেগেটিভ চার্জ সেন্টার এরকম উপরে আছে। তার মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে, পার্টিকুলার ডিস্টেন্স রয়েছে, তাহলে সেক্ষেত্রে P ≠ 0 হবে। তাহলে মেরুবর্তী পদার্থগুলোর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, অর্থাৎ পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টারের মধ্যে আপেক্ষিক সরণ আছে বা আপেক্ষিক দূরত্ব আছে, এখানে সেটা নেই। কিন্তু অ্যাজ এ হোল যখন একটা মেরুবর্তী পদার্থ অনেক অণুসহ অবস্থান করবে, সেক্ষেত্রে দেখা যায় এটা যদি একটা মেরুবর্তী পদার্থের কিছুটা অংশ হয়, স্পেসিমেন হয়, তাহলে এই যে ডাইপোল মোমেন্টটা, তাহলে তার ডিরেকশান তুমি বুঝতেই পারছো মাইনাস থেকে প্লাসের দিকে হবে। তাহলে এটাকে আমি P ভেক্টর বললাম। তাহলে এই ভেক্টরগুলোকে যদি আমি আঁকি এখন, অ্যাজ এ হোল সিস্টেমের ক্ষেত্রে, তাহলে এই টোটাল ডাইপোল মোমেন্টগুলো একে অপরকে কিন্তু বিনষ্ট করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু P net যেটা হবে, দ্যাট উইল বি 0, P net = 0। কিন্তু এটাকেই যখন আমি বহিস্থ কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লেস করব, তখন কি সিচুয়েশন হয় সেটা একটুখানি দেখব, এবং এটাকে যখন আমি বহিস্থ ক্ষেত্রে প্লেস করব তখন কি সিচুয়েশন হয় সেটা একটু দেখব। তাহলে বহিস্থ ক্ষেত্র আমার কাছে ধরো এইটা আছে, এটা E ভেক্টর বললাম, সুষম ক্ষেত্র, এটাও E ভেক্টর বললাম। তাহলে এর মধ্যে এরকম কোনো একটা অমেরুবর্তী পদার্থের অণুকে, যার পার্মানেন্ট কোনো ডাইপোল মোমেন্ট নেই, তাহলে তাদেরকে যদি রাখি, এটা ছিল প্লাস আর এখানেই ছিল মাইনাস প্রথমে, তাহলে যেই আমার এখানে আমি রাখবো ওটাকে, তাহলে খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডটা বলরেখাগুলো স্টার্ট হয় প্লাস থেকে, এদিকটা ধরো প্লাস আছে, এদিকটা মাইনাস, মাইনাসে শেষ হয়, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে বলরেখাগুলো। তাহলে একে যদি আমি এখানে প্লেস করি, এর নেগেটিভ আধানটা এই প্লাস দ্বারা আকর্ষিত হবে আর পজিটিভ আধানটা মাইনাস দ্বারা আকর্ষিত হবে, তাহলে এর মধ্যে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, পার্মানেন্ট বলবো না, একটা অস্থায়ী ডাইপোল মোমেন্ট এখন চলে আসবে। তাহলে এর মধ্যে এখন একটা অস্থায়ী ডাইপোল মোমেন্ট চলে আসবে। তাহলে এখান থেকে বোঝা গেল অমেরুবর্তী পদার্থদের পার্মানেন্ট কোনো ডাইপোল মোমেন্ট কিন্তু নেই, কিন্তু বহিস্থ ক্ষেত্রে তাদের ডাইপোল মোমেন্ট আছে, অস্থায়ী। এবার এই সিস্টেমটাকে যদি মেরুবর্তী পদার্থের প্রত্যেকটা অণুর ডাইপোল মোমেন্ট আছে, অ্যাজ এ হোল সিস্টেমের কোনো ডাইপোল মোমেন্ট নেই, কিন্তু বহিস্থ ক্ষেত্রে যে আমি রাখবো এটাকে, তাহলে দেখো যে আমি এগুলোকে এখানে রাখবো, সেই প্রত্যেকটা ডাইপোলের ওপরে একটা টর্ক কাজ করবে, সেটা হচ্ছে P sin θ। তাহলে P sin θ টর্ক কাজ করে প্রত্যেকটা ডাইপোলকে কিন্তু ঘুরিয়ে দেবে এদিকে। টর্ক কাজ করার ফলে P sin θ ঘুরিয়ে দেবে। তাহলে একটা যদি প্লাস হয়, এদিকটা মাইনাস, তাহলে এই এখন কিন্তু একটা লব্ধি দ্বিমেরু ভ্রামক এর মধ্যে চলে আসবে। তাহলে এখান থেকে আমি যে জিনিসটুকু পাচ্ছি সেটা হচ্ছে অমেরুবর্তী পদার্থের কোনো অণুর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, বহিস্থ ক্ষেত্রে অণুটা দ্বিমেরু ভ্রামক প্রদর্শন করে। মেরুবর্তী পদার্থের প্রত্যেকটা অণুর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু অ্যাজ এ হোল সিস্টেমের কিছু নেই, কিন্তু বহিস্থ ক্ষেত্রে হোল সিস্টেমটা ডাইপোল মোমেন্ট প্রদর্শন করবে।
তো নেক্সট খেয়াল করো, আমরা বহিস্থ ক্ষেত্রে ধাতব পদার্থের আচরণটা একটুখানি দেখব। এই বহিস্থ আমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে ই ভেক্টর, বা এটাকে E0 ভেক্টর বললাম, যেহেতু বহিস্থ E0 বলছি, E0 ভেক্টর, এবং এটা একটা মেটালের স্পেসিমেন। আমরা জানি মেটালের মধ্যে রয়েছে অসংখ্য মুক্ত ইলেকট্রন, তাহলে সেই মুক্ত ইলেকট্রনগুলো একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে ট্রান্সফার হতে পারে। তাই যদি হয় তাহলে ওই সমস্ত ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে, তার মানে বলরেখাগুলো পজিটিভ থেকে স্টার্ট হয়ে নেগেটিভে শেষ হয়েছে আমরা জানি, তাহলে সমস্ত ইলেকট্রনগুলো চলে আসবে এদিকে, এবং পজিটিভ চার্জ সেন্টারগুলো তারা সরে থাকবে এদিকে, এবং এই মুক্ত ইলেকট্রনগুলো ততক্ষণ আসতে থাকবে যতক্ষণ না এর মধ্যে এই প্লাস থেকে মাইনাসের দিকে নতুন যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটাকে আমি বললাম বললাম, সেটা এই প্লাস থেকে এই মাইনাসের দিকে, যেটা বহিস্থ ফিল্ডের বিপরীত। যতক্ষণ না এই E=E0 হচ্ছে মানের দিক থেকে, ততক্ষণ ওই মুক্ত ইলেকট্রনগুলো শিফট করতে থাকবে এদিকে। দ্যাট মিনস এর মধ্যে নেট যেটা হবে দ্যাট উইল বি 0, অর্থাৎ মেটালের মধ্যে নেট কিন্তু হবে 0 বহিস্থ ফিল্ডে রাখলেও। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি কোনো কন্ডাক্টরের মধ্যে সবসময় ইলেকট্রিক ফিল্ড হয় কিন্তু 0। নেক্সট আমরা দেখব বহিস্থ ক্ষেত্রে একটা পরাবিদ্যুৎ পদার্থ কেমন আচরণ করে। নেক্সট আমরা দেখব একটা পরাবিদ্যুৎকে বহিস্থ ক্ষেত্রে রাখলে সে কেমন আচরণ করে। এখানে পরাবিদ্যুতের যে স্পেসিমেনটা সেটাকে বহিস্থ ক্ষেত্রের মধ্যে রাখা হয়নি, E0=0। এখন এই স্পেসিমেনটাকে এর মধ্যে যদি আমি রাখি বহিস্থ ক্ষেত্রে, তাহলে যদি এটা একটা মেরুবর্তী পরাবিদ্যুৎ হয়, প্রত্যেকটা অণুর একটা ডাইপোল মোমেন্ট আছে, তাহলে প্রত্যেকটা সেই অণুর ডাইপোল মোমেন্ট যদি P হয়, তাহলে E0 ক্ষেত্রে রাখলে তার উপর যে টর্ক হবে τ=P(E0sin θ), সেই টর্ক কী করবে, এই প্রত্যেকটা ডাইপোলকে এখন অ্যালাইন করে দেবে E0-র দিকে, এবং সেই অ্যালাইনমেন্টটা হবে এইরকম হবে, এটা মাইনাস এটা প্লাস, মানে P ভেক্টরের ডাইরেকশনটা মাইনাস থেকে প্লাসের দিকে এইভাবে অ্যালাইনমেন্টটা হবে। তাহলে দেখতে পাচ্ছ এই মাইনাস এই প্লাস, এই মাইনাস এই প্লাস একে অপরকে আমরা বলতে পারি প্রশমিত করে, এই মাইনাস এই প্লাস, এই মাইনাস এই প্লাস। তাহলে থাকবে বাঁ পাশে একটা নেগেটিভ আধানের সারি আর ডান পাশে একটা পজিটিভ আধানের সারি, অর্থাৎ এইটা আর এইটা। অর্থাৎ এর মধ্যে একটা ফিল্ড তৈরি হয়ে যাবে প্লাস থেকে মাইনাসের দিকে, সেটাকে আমি বলছি EP ভেক্টর, E ডিউ টু পোলারাইজেশন অফ চার্জ, তাই বলছি EP ভেক্টর। এবং এই যে ঘটনাটা বহিস্থ ক্ষেত্রের উপস্থিতিতে পরাবিদ্যুতের অণুগুলির সজ্জিত হওয়ার ঘটনা, যেটা সজ্জিত হওয়ার ঘটনাকে বলে ডাইলেকট্রিক পোলারাইজেশন বা পরাবৈদ্যুতিক মেরুকরণ বা ডাইলেকট্রিক পোলারাইজেশন, যেটা এখানে হেডিং করা আছে। তাহলে এই যে ঘুরে যাওয়াটা, এই ঘটনাটাকে বলা হয় পরাবৈদ্যুতিক মেরুকরণ বহিস্থ ক্ষেত্রের উপস্থিতিতে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি ভেতরে যে ইলেকট্রিক ফিল্ড এখন পাচ্ছি, যেটা এক্সটার্নাল ফিল্ডের উল্টো দিকে, সেটা EP। তাহলে আলটিমেটলি যেটুকু ফিল্ডের মধ্যে থাকলো সেটাকে আমি বলতে পারি E নেট ভেক্টর, দ্যাট ইজ E0 প্লাস EP। দ্যাট মিনস এরা যদি বিপরীতমুখী হয়, আমি যদি শুধু মান যদি লিখি, তাহলে E নেট উইল বি E0 মাইনাস EP, কারণ বিপরীতমুখী আসছে তারা। তাই তাহলে আমরা বুঝতে পারছি এর ভেতরে ফিল্ডটা কিন্তু কমে যাবে, কিন্তু 0 হবে না, কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকায় এই ফিল্ডটাকে EPটাকে এরা কিন্তু যত খুশি পরিমাণ বাড়াতে পারে না, সেটা কিন্তু মেটালের ক্ষেত্রে ওরা পাচ্ছিল। তাহলে এই একটা পার্থক্য মেটালের সঙ্গে পরাবিদ্যুতের। পরাবিদ্যুতের মধ্যে ফিল্ডের মান কিন্তু থাকবে, দিস ইজ নট ইকুয়াল টু 0, বাট মেটালের ক্ষেত্রে কিন্তু E নেট ইজ ইকুয়াল টু 0। নেক্সট একটা প্রবলেম করব দ্বিমেরুর উপরে। খেয়াল করো কি বলছে প্রবলেমটায়,
বলছে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি আধান কিউ মাইনাস টু কিউ ও কিউ অবস্থিত, এদের তুল্য দ্বিমেরুর ভ্রামকটা চেয়েছে। ছবিটা দেয়া আছে আমার কাছে, এটা এ, বাহুর দৈর্ঘ্যটা এ বলে দিয়েছে এবং এইভাবে আধানগুলোকে রাখা আছে। তো এই টাইপের অঙ্কে যদি তুল্য দ্বিমেরুর ভ্রামক বের করে তখন কি করে আমরা এগোবো খেয়াল করো। একটু অন্য টাইপের কোয়েশ্চেন। আমরা জানি একটা দ্বিমেরু যদি ফর্ম হতে হয় তাহলে মাইনাস কিউ প্লাস কিউ একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকতে হয়, তাহলে সমান মানের এবং বিপরীতধর্মী আধান থাকতে হয়। তাহলে এখানে কি সেরকম কিছু আছে? এখানে আছে মাইনাস টু কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, তাহলে আমরা কি করে এগোবো এখানে? তো এই ধরনের ক্ষেত্রে আমাকে দ্বিমেরুকে তৈরি করে নিতে হবে নিজের থেকে। কি করে খেয়াল করো, এখানটায় যেহেতু মাইনাস টু কিউ আছে, এখানটায় প্লাস কিউ আছে, তাহলে এই প্লাস কিউয়ের সঙ্গে এখান থেকে একটা কিউ নিয়ে নেবো আমি মাইনাস কিউ, আর এই প্লাস কিউয়ের সঙ্গে একটা মাইনাস কিউ নিয়ে নেবো, আমার দ্বিমেরু কিন্তু তৈরি হয়ে যাবে। তার মানে এই ছবিটা এই মাইনাস টু কিউয়ের জায়গায় আমি এভাবে ভাবতে পারি জিনিসটা মাইনাস কিউ এবং মাইনাস কিউ দুটো রাখা আছে, তাহলে এই প্লাস কিউ মাইনাস কিউ মিলে একটা দ্বিমেরু, আর এই প্লাস কিউ ওই মাইনাস কিউ মিলে আর একটা দ্বিমেরু তৈরি করবে এবং তাদের ডাইরেকশান কী হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে। এটাকে আমি বললাম P1 ভেক্টর, এটাকে আমি বললাম P2 ভেক্টর। তাহলে বোঝাই যাচ্ছে P1 আর P2-র যে মডিউলাস হবে সেটা কিন্তু হবে যে কোনো একটা আধানের মান ইন্টু বাহুর দৈর্ঘ্য কিউ ইন্টু এ। তাহলে তো হয়েই গেল অঙ্ক। এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হবে বোঝা যাচ্ছে। তাহলে আমাকে তুল্য দ্বিমেরু ভ্রামক বের করতে বলেছে, তাহলে তুল্যটা হবে লব্ধি করতে হবে P1 আর P2-র। তাহলে সেটা যদি P হয় তাহলে দ্যাট উইল বি রুট ওভার P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার প্লাস 2P1 P2 cos 60 ডিগ্রি। তাহলে P1 আর P2-র মান তো সমান, আমরা এই ক্ষেত্রে জানি √3 ইন্টু P হয় এর আনসার। ঠিক আছে, সেটা বেরও করা যাক। P1 P2 সমান, তাহলে এটা 2P1 স্কোয়ার প্লাস 2P1 স্কোয়ার cos 60, cos 60 মিনস হাফ। তাহলে চলে আসে √3 ইন্টু P1, দ্যাট মিনস √3 ইন্টু কিউ ইন্টু এ, এটাই হবে আনসার। এবং তার ডাইরেকশান কি হবে? নিশ্চয়ই এই বরাবর, এই দুটো মিলে যে সামান্তরিক হবে তার কর্ণ বরাবর। তো সেই অ্যাঙ্গেলটাও তুমি বের করতে পারো। এটা যদি থিটা হয় বা এটা যদি ফাই হয়, আমরা এটাকে থিটা ধরেছি, cos 60 থিটা ধরছিলাম, তাহলে যদি ফাই হয় তাহলে tan phi ইজ ইকাল টু, যার সাথে অ্যাঙ্গেল ধরেছি তাকে একলা নিচে বসাও, তাহলে সেটা হচ্ছে P2 বাই P1 sin 60 প্লাস P1 cos 60 সমান P1 P2 কমন নিয়ে কেটে দিলাম, sin 60 মানে √3/2 বাই 1 প্লাস cos 60 মানে হাফ। তাহলে আসছে √3/3, দ্যাট মিনস 1/√3। তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে ফাই ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। তাহলে P2-র সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে ঠিক সমদ্বিখণ্ডক বরাবর তোমার দ্বিমেরু ভ্রামকটা, লব্ধি দ্বিমেরু ভ্রামকটা থাকবে। নেক্সট প্রবলেম একটু খেয়াল করো, এটাও তড়িৎ দ্বিমেরুর ওপর বেস করে। একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে 8 মাইক্রোকুলম আর -8 মাইক্রোকুলম, ওটা প্লাস কিউ মাইনাস কিউ আমি ধরলাম। আধান দুটির স্থানাঙ্কটা বলে দিয়েছে। বলছে দ্বিমেরুটি যদি ইকুয়াল টু এত ভোল্ট পার মিটার মানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে তবে দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্কের মান। ওকে, তাহলে যেহেতু আধান দুটোকে আমার দুটো বিন্দুতে বলে দিয়েছে এখানে, তাহলে এটা একটা বিন্দু ধরলাম, এটা একটা বিন্দু ধরলাম, কোনো একটা মূল বিন্দু সাপেক্ষে নিশ্চয়ই এই স্থানাঙ্ক দুটো বলেছে। তাহলে এইটা যদি সেই মূল বিন্দুটা হয় ও বিন্দু, তাহলে খেয়াল করো এই পয়েন্টটা আমাকে বলেছে আর এই পয়েন্টটা আমাকে বলে দিয়েছে। সেই পয়েন্ট দুটো হচ্ছে 2 - 1 5 এবং আর একটা হচ্ছে 104। তাহলে এই বিন্দুটাকে বললাম এ বিন্দু, এটাকে বললাম ধরো বি বিন্দু। এই দুটো পয়েন্টে একটা আছে প্লাস কিউ, একটা আছে মাইনাস কিউ আধান। তাহলে এই হচ্ছে দ্বিমেরু। তাহলে যখন আমাকে
টর্ক বের করতে হয়, তাহলে টর্ক মানে আমরা জানি টাউ ভেক্টর ইজ ইকাল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এইটা। তাহলে সবার আগে আমাকে পি ভেক্টরটাকে এখানে বের করতে হবে, তারপর ই ভেক্টর আমাকে বলে দিয়েছে তার সাথে ক্রস গুণ করে তার মান বের করব। তাহলে পি ভেক্টর করতে হলে আমরা জানি পি ভেক্টর মানে হচ্ছে কিউ ইন্টু 2l ভেক্টর। তাহলে এখানে আমরা সেই 2l ভেক্টরটাকে আর ভেক্টর বলছি, এবং আমরা জানি সেই 2l ভেক্টরটা ছিল মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, অর্থাৎ এই ভেক্টরটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, খুব ইম্পর্ট্যান্ট ডিরেকশনটা। এবং এটাই ছিল 2l ভেক্টর, আমরা সেটাকে বলছি আর ভেক্টর। তাহলে পি এর জায়গায় কিউ আর ভেক্টর করলাম ক্রস ই ভেক্টর, তাহলে সবার আগে আমাকে আর ভেক্টরটাকে বের করতে হবে। তাহলে দেখো এই যে বি বিন্দু তার অবস্থান ভেক্টর কি হবে, আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। একইভাবে এ ভেক্টরের এ বিন্দুর অবস্থান ভেক্টর 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমাকে ওবি ভেক্টর আর ও এ ভেক্টরটা দেয়া আছে, তাহলে আমাকে যদি বি এ ভেক্টর বের করতে হয়, বি এ ভেক্টর ইজ ইকাল টু এই ত্রিভুজ থেকে দেখো ওবি প্লাস বি এ সমান সমান ও এ, তাহলে ও এ মাইনাস ওবি, এই হচ্ছে বি এ ভেক্টর। দ্যাট মিনস ও এ ভেক্টর মানে হচ্ছে ফাইভ কে ক্যাপ মাইনাস ওবি ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস 4k ক্যাপ। দ্যাট মিনস এটা আসছে 2i ক্যাপ মাইনাস আই ক্যাপ, দ্যাট ইজ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর কিছু নেই, প্লাস 5k ক্যাপ মাইনাস 4k ক্যাপ, দ্যাট মিনস প্লাস k ক্যাপ। তাহলে দিস ইজ বি এ ভেক্টর, দ্যাট ইজ আর ভেক্টর সমান সমান বি এ ভেক্টর। তাহলে এর সাথে এটা আর ভেক্টর পেয়ে গেলাম, তাহলে এর সাথে ক্রস প্রোডাক্ট করতে হবে ই কে, তার সাথে কিউ গুণ করে দেবো। তাহলে টাউ ভেক্টর ইজ ইকাল টু, দেখো এবার কিউ ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস ই ভেক্টর। আমাকে দেখো বলে দিয়েছে ই ভেক্টর মানে (0.20 আই ক্যাপ, ই ভেক্টর মানে 0.20 আই ক্যাপ। তাহলে খেয়াল করো, তাহলে কিউ ইন্টু এই ক্রস প্রোডাক্টটাতে একটা টার্মই থাকবে, দুটো টার্ম থাকবে, আইটা আউট হয়ে যাবে, তাহলে মাইনাস জে ইন্টু 2.0, তাহলে জে ক্রস আই মিনস মাইনাস কে, তার মানে আসবে 0.20, এটা মাইনাস আছে তাহলে প্লাস কে হয়ে যাবে, আর কে ক্রস আই মানে হচ্ছে জে, তাহলে প্লাস 0.20 ইন্টু জে ক্যাপ, এই দুটো টার্ম এখান থেকে থাকবে। দ্যাট মিনস আমার থাকছে এটা টাউ ভেক্টর, তাহলে টাউ এর মড কী হবে, টাউ এর মড হবে রুট ওভার, এটাই যদি করি কী হবে কিউ ইন্টু 0.20 প্লাস কিউ ইন্টু 0.20, তাহলে এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার, তাহলে কিউ ইন্টু 0.20 তার স্কোয়ার প্লাস কিউ ইন্টু 0.20 তার স্কোয়ার, এত নিউটন মিটার হবে এসআই ইউনিট। টর্ক মানে ফোর্স ইন্টু সরণ ভেক্টর, তাই নিউটন মিটার। তাহলে এখান থেকে কিউ দেখো বেরিয়ে যাবে, তাহলে থাকবে √2 ইন্টু 0.20, এত নিউটন মিটার। আমি এটা যদি কুলমে হয় তখনই নিউটন মিটার হবে, আমি এবার কুলমে বসাই, এখানে ইউনিট লিখছি, তাহলে এখানে আপাতত ইউনিট লিখি। এবার আমি এখানে ইউনিট লিখি, কিউ এর মানটা বলে দিয়েছে 8 মাইক্রোকুলম, তাহলে এইটা বসাই, 8 ইন্টু 6 ইন্টু √2 ইন্টু 0.20 নিউটন মিটার। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসছে 2.26 ইন্টু 10⁻⁻6 নিউটন মিটার। এই এবার এইগুলো কোনো সেন্টিমিটার বা মিটার কিছুতে বলা নেই, তাহলে আমরা মিটারে ধরে নিয়েই করলাম। যদি সেন্টিমিটারে বলতো এই পয়েন্টগুলোকে বা এগুলোকে 10⁻⁻2 করে মিটারে করে নিতে হতো, তখন খেয়াল রাখতে হবে এই বিন্দুগুলোও কিন্তু সেন্টিমিটার বা মিটারে দিতে পারে। তো এখানেই আমরা এই টপিকটা শেষ করছি। নেক্সট আমরা গস ল, এবং তো এই টপিকটা আমরা এখানেই শেষ করছি। আর একটা টপিক আমাদের বাকি রয়েছে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে,
সেটা হচ্ছে ফ্লাক্স আর গস ল, সেইটা আমরা নেক্সট ভিডিওতে দেখব এবং তার ওরিয়েন্টেড কিছু প্রবলেম খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব।